এখানে যেহেতু হরমুজের এক পাশ দিয়ে আমেরিকা ব্যারিকেড দিয়ে দিয়েছে, এখন ধারণা করা হচ্ছে যে আগে ইরান হরমুজ ব্লক করলেও ইরান নিজেদের তেলের জাহাজগুলো যেতে দিত এবং বন্ধু রাষ্ট্রের তেলের জাহাজগুলো পার হতে দিত। যেহেতু এখন আমেরিকাও ব্লক করেছে, কাজেই এখন ইরান থেকে কোনো তেল যাবেও না, আসবেও না, খাদ্যদ্রব্য যাবে না, আসবে না, কিচ্ছু কাজেই করতে পারবে না। ইরান দুর্ভিক্ষের ভিতরে পড়বে। না 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 না, আপনাকে ভালো স্ট্র্যাটেজি বুঝাই। চায়নার ফ্ল্যাগ দিয়ে এবং রাশিয়ার ফ্ল্যাগ দিয়ে শিপ যাবে, আমেরিকা কিচ্ছু করতে পারবে না। ইউরোপিয়ান ইউনিয়নের শিপ গুলো আসবে, ওদের ফ্ল্যাগ দেওয়া যাবে, ইউরোপিয়ান ইউনিয়নের একটা শিপের উপর আমেরিকা আঘাত করবে না, বরং আমেরিকা ব্লকেড হয়েছে, ইসরায়েল ব্লকেড হয়েছে। চায়না এবং ইরানি শিপের মধ্যে চায়না এবং রাশিয়া তাদের ফ্ল্যাগ লাগাবে, লাগিয়ে দিক দিয়ে যাবে। আপনি জেনে রাখবেন শিপটা কার এটা বড় কথা না, পতাকাটা কোন দেশের সেটাই আসল বিষয়। ও কিন্তু স্থলভাবে কোনো সুবিধা পাবে কিনা? যেমন ইরানের সঙ্গে 7 দেশের সীমান্ত আছে, তাজাকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। পাকিস্তান তো চেষ্টাই করছে। পাকিস্তান is leaving no stone unturned to exactly bring a particular peaceful solution to the arms conflict right now going on between Iran and America. Pakistan is trying their level best. এবং জেডি ভেন্স তো আমেরিকা থেকেও প্রশংসা করছে পাকিস্তানের। পাকিস্তান যে হোস্টিং করেছে, অত্যন্ত কর্ডিয়াল হোস্টিং পাকিস্তান অফার্ড to the American team, also Iranian team. Both the countries are very much satisfied exactly by the maintenance and the hosting. They জি। exactly hosted in Islamabad. এখানে এখানে আসলে আপনার কি মনে হয় না যে এই হোস্টিংটা আসলে ভারতও করতে পারতো যদি নরেন্দ্র মোদী এই যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গিয়ে না বলতো যে ইসরায়েল আমার পিতৃভূমি, ভারত আমার মাতৃভূমি, এবং এতে কি আসলে মানে আপনার ভারতের গ্রহণযোগ্যতা অনেক কমে গেল কিনা? আচ্ছা, আপনার কি মনে হয়? আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট মানুষ ভীষণ ভাই। উনি যেটা বললেন গিয়া যে ইসরায়েল আমাদের পিতৃভূমি আর ভারত আমাদের মাতৃভূমি। ইন্ডিয়ানদের কয়জন পিতা ইসরায়েলে জন্ম নিয়েছে? উনি কি ভেবেচিন্তে কথাটা বলেছেন? ইসরায়েলের মানে ভারতের কয়জন লোকের পিতা ইসরায়েলে জন্ম নিয়েছে? হ্যাঁ, এটা কি আনডিপ্লোম্যাটিক কথা না? অত্যন্ত অকূটনৈতিক সুলভ কথা। ভারতের প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। এটা প্রধানমন্ত্রী নিজে নরেন্দ্র মোদীর জন্য যেমন এটা অসম্মানের, নরেন্দ্র মোদীর এই বক্তব্যের ফলে ভারতকে চরমভাবে অসম্মানিত করেছে এবং ভারত কূটনৈতিক ভাবে আপনার কূটনীতির ক্ষেত্রে ব্যাকফুটেড হয়ে গেছে। আজকে এই ধরনের মন্তব্য না করলে, আর ইসরায়েলের সাথে অযাচিত অতিরিক্ত সম্পর্ক, যেটার দরকার নাই, এত ইন্ডিয়া একটা বিরাট দেশ, ওই অতিরিক্ত সম্পর্ক যদি না দেখাতেন এবং সম্পর্কের বাড়াবাড়ি যদি প্রদর্শন না করতেন আপনার নরেন্দ্র মোদী, তাহলে পাকিস্তানের সাথে ভারতও এই নেগোসিয়েশনে থাকতে পারত। ইন্ডিয়া কুড হ্যাভ দিস সর্ট অফ prestigious would have this prestigious exactly position if Narendra Modi could not make any sort of blunder making this comment. Israel is their pitribhumi, paternal land, and প্যাটার্নাল India is ল্যান্ড, their motherland. মাদারল্যান্ড, হ্যাঁ, ফাদারল্যান্ড। motherland, fatherland and motherland, right? শশী থারুর একটা কথা বলেছে, ডক্টর শশী থারুর অত্যন্ত ভালো মানুষ। I love him very much. I respect him very much for his sagacity উনি and তো for এখন his stalwart কংগ্রেসের intellectual capability. উনি তো কংগ্রেসের ল মেকার নাকি? কংগ্রেসের ল মেকার ডেফিনেটলি, এবং কংগ্রেসের যে আন্তর্জাতিক কমিটি আছে, ইন্টারন্যাশনাল যে পার্লামেন্টারি কমিটির উনি হেড। শুধু তাই না, উনি কংগ্রেসের যে প্রাইম মিনিস্টার ছিলেন আপনার ডক্টর মনমোহন সিং এর ক্যাবিনেটে উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। উনি আচ্ছা। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন। উনি ভারতের ফরেন সার্ভিস পরীক্ষা, যেটাকে আইএফএস বলে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস উনি ফার্স্ট হয়েছিলেন। অত্যন্ত মেধাবী, মেধাবী মানুষ। উনি বলেছেন, ভাই আমরা কোথায় রইলাম? আজকে যে নেগোসিয়েশনটা, পাকিস্তান যে ডিপ্লোম্যাটিক্যালি অনেক এগিয়ে গেছে এবং এই সম্মানের, বিরল সম্মানের অধিকারী হচ্ছে। দে আর হোস্টিং দ্য গেস্টস ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইরান in Islamabad, and it will be a very historical moment to negotiate the meeting or to convene this sort of peace dealing by Pakistan. It is a matter of prestige. India could have this prestige and honor, earned this prestige and honor, কিন্তু হলো না আমাদের কূটনৈতিক ভুলের জন্য। এবং বলেছে স্মরণকালের সবচেয়ে পেছনে পড়েছে ভারতে কূটনৈতিক ক্ষেত্রে। জি, বলেন। না, কিন্তু কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে যে যে পাকিস্তান কেন এভাবে কূটনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি এত অ্যাডভান্স হয়ে গেল, আপনারা পিছিয়ে রইলেন। তখন সে বলতেছে আমরা পাকিস্তানের মতো দালাল রাষ্ট্র নই। এটা আনকাইন্ড কমেন্ট, ইট ইজ এন ইনডিসেন্ট কমেন্ট।
এটা হলো অত্যন্ত অসুন্দর উক্তি। এখানে দালালির কি হলো? নরেন্দ্র মোদী দালালি করে নাই ইসরায়েলের? ছোট্ট একটা রাষ্ট্র নরেন্দ্র মোদী দালালি করে নাই, এই মন্তব্যটা করে ফাদারল্যান্ড মাদারল্যান্ড বলে? তাহলে জয়শঙ্কর এই কথা কেন বলেছে জানেন? হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ইজ এ ব্যুরোক্র্যাট, এন্ড ব্যুরোক্র্যাট ইজ এ লো গ্রেড ব্যুরোক্র্যাট। ডক্টর শশী থারুর কখনোই এই মন্তব্যটা করবে না যে পাকিস্তান একটি দালাল রাষ্ট্র, কারণ পাকিস্তানকে ক্রেডিট দিয়েছে শশী থারুর। এই যে দালাল রাষ্ট্র করা, দালালি তো সবই, এটা ব্রোকারি। ব্রোকারি কিন্তু খারাপ জিনিস না, বাংলায় বললে দালাল বললে খারাপ মনে হয়, কিন্তু এই শব্দটা যেহেতু উনি উর্দুতেও বলে দালাল বা হিন্দিতেও দালাল বলে, এই শব্দটা একটা প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে উচ্চারণ করা এই জয়শঙ্করের উচিত হয় না। এটা ম্যানারলেস মন্তব্য হয়েছে, এবং এইটাও ভারতের ভাবমূর্তিকে নষ্ট করেছে যে ভারত এমন একটা লোককে তার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, তার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিল করে, যে লোকটার ল্যাঙ্গুয়েজ জানে না। জি, এখানে আমরা তো দেখি যে গত পরশুদিন আল জাজিরা জরিপ করেছে, সেই জরিপটা করেছে কাতার এবং সৌদি আরবের ভিতরে। সাধারণ জনগণকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি মনে করো যে এই যে হরমুজ প্রণালীতে আমেরিকা ব্লক করলো, এতে আসলে ইরান আত্মসমর্পণ করবে কিনা? এবং কাতার এবং সৌদি আরবের 96% মানুষ বলতেছে না, ইরান Correct, কখনো আত্মসমর্পণ করবে না। তাহলে correct. আমার কাছে প্রশ্ন যে কাতার, গালফ কান্ট্রিগুলো, কাতার, কুয়েত, সৌদি আরব, ওমান, আরব আমিরাত, বাহরাইন, এদের সরকার কি চায় আর জনগণ কি চায়? শোনেন, সরকার জনগণ দিয়া কথা না, সরকার তো তার হলো রাজতন্ত্র, আমিরি শাসন, পারিবারিক শাসন। সাধারণ মানুষের মাইন্ডে রিড করছেন? কাতারের সাধারণ জনগণ, ইভেন কাতার না, শুধু গালফ কান্ট্রিজের প্রত্যেকটা রাষ্ট্রের জনগণ ইরানের পক্ষে, এবং ইরান বিজয়ী হোক তারা এটা চায়। কারণ ইরান বিজয়ী হলে তারা এই গালফ কান্ট্রিজে এই আমিরি শাসনের বিলুপ্তি, পারিবারিক শাসনের বিলুপ্তি ঘটিয়ে ডেমোক্রেসি আনবে, যেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার ক্ষমতা অর্জন করবে, এবং জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত ডেমোক্রেটিক গভর্নমেন্ট হবে। এটা এখন সাধারণ মানুষ চায়। বছরের পর বছর, ডেকেডের পর ডেকেড, দশকের পর দশক তারা এইভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আসছে প্রায় 100 বছর যাবে। এটা ঠিক না। জি, তাই এখানে সাধারণ মানুষ প্রতিষ্ঠিত। জি, এখানে সৌদি আরব বলতেছে, তিনি গতকালকে ফোন করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে ফয়সাল বিন সাদ বিন, এদের তো অনেক নাম বড় থাকে, বিন হি ইজ বিন এ আরেক প্রিন্স, হি ইজ এ প্রিন্স। হ্যাঁ, হ্যাঁ, সেও একজন প্রিন্স। তো তিনি কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচির সঙ্গে, এবং বলেছেন যে আমরা আসলে তোমাদের বন্ধুত্ব চাই, এবং খবরে প্রকাশ যে সৌদি আরব ট্রাম্পকে চাপ দিচ্ছে যে তোমরা যদি এরকম করো তাহলে আমাদের উপর আঘাত আসতে পারে। তাহলে আপনি আপনি কি মনে করেন যে পেট্রো ডলার থেকে শুরু করে, আপনি তো অবশ্যই আমার চেয়ে ভালো জানেন যে পেট্রো ডলারের সঙ্গে যে চুক্তি 73 সালে, আমরা শুনলাম যে সেই চুক্তি নাকি 2 বছর আগে গোপনে গোপনে সৌদি আরব ক্যান্সেল করে দিয়েছে। আবার চীনের সঙ্গে $7 বিলিয়ন কারেন্সি সোয়াপ টপ, এগুলো সব মিলিয়ে কি আপনার কাছে কি মনে হয় যে এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি সৌদি আরব? কোনো সন্দেহ নেই। আপনি ধর্মীয় দিক থেকে বা সামরিক দিক থেকে, প্রভাবের দিক থেকে এই সৌদি আরব কি আসলে তার গোল পোস্ট শিফট করতেছে কিনা? আমি আপনাকে একটা কথা বলি, সৌদি আরব এবং কাতার, কাতারের কিন্তু এলএনজি বিক্রি করতে পারছে না, কাতারের কিন্তু তেল নাই, এলএনজির উপরে চলে, এবং এলএনজি তেলের চেয়েও বেশি মূল্যবান। তো এলএনজি আগামী 5 বছর কাতার কোনো এলএনজি আপনি এক্সপোর্ট করতে পারবে না, কারণ এই এলএনজির যে এস্টাবলিশমেন্ট গুলো, এগুলা ইরানের মিসাইল অ্যাটাকের সব ধ্বংসপ্রাপ্ত। এবং সৌদি আরবেরও কিন্তু অনেকগুলো তেল ক্ষেত্র এবং রিফাইনারি সেন্টার, যেটা আমানকো কোম্পানি, আপনি যারা আরামকো, আরামকো কোম্পানি ডেস্ট্রয়েড হয়েছে। সুতরাং এখন সৌদি আরব এবং কাতার বুঝছে যে আমরা যদি আমেরিকার দিকে যেভাবে মুখাপেক্ষ হয়ে আছি, এতে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের একটা ধারণা দিয়েছিল আমেরিকা যে আমাদের নিরাপত্তা দিবে। আচ্ছা বলেন তো, সৌদি আরবকে কে আক্রমণ করতে গেছে? কাতারকে কে আক্রমণ করতে গেছে? যে তারা কাতারকে এবং সৌদি আরবকে কোন রাষ্ট্রটি আক্রমণ করতে গেছে যে আমেরিকা বাহানা করে বলে যে তোমাদের নিরাপত্তার জন্য আমরা আছি? আসলে তা না। এই 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 এস্টাবলিশমেন্ট গুলো, মিলিটারি এস্টাবলিশমেন্ট আমেরিকার যে গালফ কান্ট্রিজ গুলোতে আছে, ইনক্লুডিং সৌদি আরব, এগুলা হলো আসলে এদের ঘাড় মটকানোর জন্য, যে তেল আমারে দিবি, বেশি বাড়াবাড়ি করলে তোর দেশে আমার সৈন্য আছে। তো আসলেই তো আসলে সৌদি আরব এবং কাতার তো বুঝতে পারছে, বুঝতে পেরে এখন তারা আলাদা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তারা উদ্গ্রীব। কার সাথে? ইরানের সাথে। আর ইরান ইজ এন এমার্জিং টাইগার আফটার দ্য ওয়ার। আচ্ছা, ইরানের জয়টা কিন্তু ভিন্ন, একটা নতুন বিজয়ের একটা আলাদা কনসেপ্ট তৈরি হয়েছে এই যুদ্ধে। সেটা কি জানেন? টিকে থাকা। আপনার চেয়ে অধিক প্রবলশালী, আপনার চেয়ে 100 গুণ শক্তিশালী রাষ্ট্রের সাথে যখন আপনার জয় হওয়ার দরকার নাই, তার ভূমিতেও একটা আপনার মিসাইল ছাড়ার দরকার নাই, কিচ্ছু ছাড়ার দরকার নেই, যদি তার সাথে আপনি যুদ্ধ করে, আপনার 100 গুণ শক্তিশালী শত্রুর সাথে যুদ্ধ করে আপনি টিকে যান, এখানে আপনি টিকে যান, এটা আপনার ভিক্টরি। আর আপনার 100 গুণ শক্তিশালী যে প্রতিদ্বন্দ্বী শত্রু, সে পরাজিত হলো। আপনার ইরানের টার্গেট কি ছিল?
আরে আমেরিকার টার্গেট কি ছিল? জাস্ট টু কন্ট্রোল হরমোজ, টপল চেঞ্জ দ্য রেজিম and exactly to occupy the Iranian land. Clear? Dismantle IRGC. সব intact আছে। Hormuz is still controlling by Iran. Fine. IRGC is intact and government of Iran has not been changed. তাইলে ইরান সঠিকভাবে টিকে আছে এবং ইরানের বিজয় হয়েছে। কারণ টিকে থাকাটা বিজয়। সার্ভাইভাল ইজ দ্য ভিক্টরি। এটা নতুন থিওরি আসছে এইবার এখনকার যুদ্ধে। দুটো থিওরি আসছে। একটা হলো বিমান স্ট্রাইক, মানে এয়ার অ্যাটাক ফেল করছে, নেভি দিয়েও কোনো এখন আর কাজ হবে না, মেরিন সৈন্য দিয়েও কাজ হবে না। এখন হলো মিসাইল, যার যত যেই দেশে যত শক্তিশালী মিসাইল আছে, and this country will exactly make the supremacy in war. তো মিসাইল সেটা ইরানের আছে, তাইলে আর সার্ভাইভ করা, ইরান হ্যাজ অলরেডি সার্ভাইভ এগেনস্ট আমেরিকা, তাহলে বিজয় ইরানের। এখন এই দুইটা কনসেপ্ট আসছে, সার্ভাইভাল ইজ দ্য ভিক্টরি and missile power is a way of modern war, asymmetric war of 21st century.